আমরা পড়ছিলাম নয়ন রহস্য, আর আমরা কিন্তু পৌঁছে গেছি অলমোস্ট ক্লাইম্যাক্সে। চলো দেখি আজকে বাকিটা তোমাদেরকে সবটা মানে বাকি যেটুকু রয়েছে পড়ে শুনিয়ে শেষ করা যায় কি না। গল্পটা তো একটু বড়, জানো তো, ফেলুদার গল্প একটু রহস্য রোমাঞ্চ, বেশ জট পাকিয়ে তারপরে জট খুলতে একটু সময় লাগে, তবেই না রহস্য গাঢ় হয়। চলো দেখি আজকে গল্পের শেষটা শেষ করা যায় কি না। শুরু করছি। বেশ জমিয়ে লাঞ্চ খাওয়া হচ্ছে করমণ্ডলের মোংলাই ডাইনিং রুমের মাইসোরে। অবিশ্বাস্য ব্যাপার হলো, আজকের খানার পুরো ভার নিয়েছেন লালমোহনবাবু। আসলে তরফদার যে সম্মোহনের জোরে ওর প্রাণ বাঁচিয়েছিল, তাতে ওরই ভাষায় উনি সবিশেষ কৃতজ্ঞ। খেতে খেতে ফেলুদার দিকে ফিরে বললেন, অনেক থ্রিলিং ঘটনার মধ্যে পড়েছি মশাই, থ্যাঙ্কস টু ইউ। কিন্তু আজকেরটা একেবারেই 5 স্টার অভিজ্ঞতা। দানবের বগলবন্দি হওয়াটা কিভাবে ঘটল সেটা ফেলুদা আগেই জিজ্ঞেস করেছিল, আর লালমোহনবাবু সেটা বলেও ছিলেন। তার ভাষাতেই ঘটনার বর্ণনাটা এখানে দিচ্ছি। আর বলবেন না মশাই, আমি তো খোকাকে গপ্প শোনাতে মশগুল। গুহায় ঢুকছি আর বেরোচ্ছি, পল্লব টল্লব মাথা থেকে হাওয়া হয়ে গেছে। একটা গুহায় ঢুকে দেখলুম সামনেই মহিষাসুর। বেরিয়ে আসবো এমন সময় দেখলুম আরেকটা মূর্তি রয়েছে, যেটা বিশাল, বিভৎস। এটা চোখ বোজা, আর মিশ কালো রঙের ওপর লাল সাদা ডোরা। মনে মনে ভাবছি এই ব্যতিক্রমের কারণটা কি। এও ভাবছি এই ঘটোৎকচের মূর্তি নাকি, কারণ মহাভারতের অনেক কিছুই তো এখানে দেখছি। এমন সময় মূর্তিটা চোখ খুলল, ভাবতে পারেন। ধুমসটা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমোচ্ছিল। চোখ খুলেই অবশ্য আর এক মুহূর্ত দেরি করলো না। আমি আর নয়ন দুজনেই বমকে গেছি। সেই অবস্থাতেই আমাদের দুজনকে বগল দাবা করে নিয়ে দে ছুট। ফেলুদা মন্তব্য করেছিল যে, বোঝাই যাচ্ছে গাওয়াঙ্গির মনটা খুব সরল। এমনকি এও হতে পারে যে তার বুদ্ধি বলে কিছু নেই, যা আছে সে শুধু শারীরিক বল। না হলে সুনীল তাকে হিপনোটাইজ করতে পারত না। তরফদার আর শঙ্করবাবু কোথায় গিয়েছিলেন জিজ্ঞাসা করাতে তরফদার বললেন, শঙ্করের হবি হচ্ছে আয়ুর্বেদ। ও শুনেছিল যে মহাবলীপুরমে সর্পগন্ধা গাছ পাওয়া যায়, তাই আমরা দুজনে খুঁজতে গিয়েছিলাম। গাছ পেয়ে ফিরতি পথে দেখি এই কাণ্ড। সর্পগন্ধা তো ব্লাড প্রেশারে কাজ দেয়, তাই না? বলল ফেলুদা। হ্যাঁ, বললেন শঙ্করবাবু, এই সুনীলের প্রেশার মাঝে মাঝে চড়ে যায়, ওর জন্যেই এই গাছ আনা। এরপরেই জটায়ু প্রস্তাব করেন যে তিনি সকলকে খাওয়াবেন। মোংলাই খানার কথাও উনিই বলেন, আর তাতে সকলেই রাজি হয়। এখন এক টুকরো চিকেন টিক্কা কাবাব মুখে পুরে চিবোতে চিবোতে ভদ্রলোক ফেলুদার দিকে মুচকি হেসে বললেন, আপনার প্রয়োজনীয়তা যে ফুরিয়ে গেছে সেটা আজ প্রমাণ হলো। ফেলুদা ঠাট্টাটাকে খুব একটা আমল না দিয়ে বলল, তার চেয়েও বড় কথা হলো গাওয়াঙ্গি বাতিল হয়ে গেল। ইয়েস, এখন বাকি শুধু মিস্টার বেসাক। আমাদের সঙ্গে আজ মিস্টার রেড্ডিও খাচ্ছেন, অবশ্যই নিরামিষ। পরশু বড়দিন, তার রোহিণী থিয়েটারে তরফদারের শো শুরু। বিজ্ঞাপনের ব্যাপারে রেড্ডি যে কোনো কার্পণ্য করেননি সেটা ফেরার পথে রাস্তার দুপাশে তামিল আর ইংরাজি পোস্টার দেখেই বুঝেছি। প্রত্যেকটাতেই জাদুঘরের পোশাক পরে তরফদারের ছবি, আর সেই সঙ্গে জ্যোতিষ্কাম দ্য ওয়ান্ডার বয়ের নাম। রেড্ডি জানালেন যে এর মধ্যেই প্রথম 2 দিন হাউসফুল হয়ে গেছে। আমি বলছি আজ এর কোথাও বেরোবেন না, বললেন মিস্টার রেড্ডি। আর কালকের দিনটাও রেস্ট করুন। আপনাদের আজকের এক্সপিরিয়েন্স তো শুনলাম, ওই ছেলেটাকে নিয়ে আর কোনো রিস্ক নেবেন না। ওর কিছু হলে যারা টিকিট কেটেছে তারা সবাই টাকা ফেরত চাইবে, তখন কি দশা হবে ভেবে দেখুন। আমারও আপনারও। থিয়েটারে অবশ্যই আমি পুলিশ রাখছি,
কাজেই শোয়ের সময় কোনো গণ্ডগোল হবে না। গাওয়াঙ্গির ঘটনার ফলে তরফদার আর শঙ্করবাবু দুজনেই বুঝেছেন যে নয়নকে সামলানোর ব্যাপারে কোনো গাফিলতি চলবে না। ফেলুদা ওদের কাছে ক্ষমা চেয়ে বলল, মহাবলীপুরম দেখে ওর মাথা ঘুরে গিয়েছিল, না হলে আমি কখনোই মিস্টার গাঙ্গুলির হাতে নয়নকে ছাড়তাম না। এখন শিক্ষা হয়েছে, এবার থেকে আর কোনো গণ্ডগোল হবে না। জটায়ুর গল্প শেষ। তাই নয়ন আজ খাবার পরে তরফদারের সঙ্গে ঘরে চলে গেল। এখনও যে চমকের শেষ সীমায় পৌঁছয়নি সেটা ঘরে ফেরার মিনিট পাঁচেকের মধ্যেই, অর্থাৎ 2:30 নাগাদ প্রমাণ হলো। ফেলুদা আজ রগরের মুডে ছিল। জটায়ুকে বলেছিল, এবার থেকে আপনিই সামাল দিন, আমার দিন তো ফুরিয়ে এলো, ইত্যাদি। লালমোহনবাবু ব্যাপারটা রীতিমতো উপভোগ করছিলেন। এমন সময় টেলিফোনটা বেজে উঠল। ফেলুদা মিনিটখানেক ইংরাজিতে কথা বলে ফোনটা রেখে বলল, চিনলাম না, কিছুক্ষণের জন্য আসতে চায়। আসতে বললে? হ্যাঁ, বলল ফেলুদা। হোটেলে এসেছে, নিচ থেকে ফোন করলো, জটায়ু প্লিজ টেক ওভার। মানে? আমার প্রয়োজনীয়তা তো ফুরিয়ে গেছে, দেখাই যাক না আপনাকে দিয়ে চলে কি না। লালমোহনবাবু কিছু বলার আগেই দরজায় বেল বেজে উঠল। আমি দরজা খুলতে একজন মাঝারি হাইটের বছর 50-এর ভদ্রলোক ঘরে ঢুকলেন। মাথার চুল পাতলা এবং সাদা হয়ে এসেছে, তবে গোঁফটা কালো এবং ঘন। ভদ্রলোক একবার জটায়ু আর একবার ফেলুদার দিকে চেয়ে ইংরাজিতে বললেন, আপনার নামের সঙ্গে আমি পরিচিত মিস্টার মিটার, কিন্তু আপনার চেহারার সঙ্গে নয়। হুইচ ওয়ান অফ ইউ ইজ ইন? ফেলুদা সরাসরি লালমোহনবাবুর দিকে দেখিয়ে বললেন, দিস ইজ মিস্টার মিটার। ভদ্রলোক হাত বাড়িয়ে দিলেন লালমোহনবাবুর দিকে। জটায়ু দেখলাম নিজেকে সামলে নিয়েছেন আর বেশ ডাঁটের সঙ্গেই হ্যান্ডশেকটা করলেন। মনে পড়ল ফেলুদাই একবার জটায়ুকে বলেছিল, হ্যান্ডশেকটা পুরোপুরি সাহিবি ব্যাপার, তাই ওটা করতে হলে সাহিবি মেজাজেই করবেন, মিনমিনে বাঙালি মেজাজে নয়। মনে রাখবেন, গোরখরের গ্রিপ আর মাছ ধরার গ্রিপ এক জিনিস নয়। মনে হয় সেটা মনে রেখেই জটায়ু বেশ শক্ত করে আগন্তুকের হাতটা ধরে দুবার সারা শরীর দুলিয়ে ঝাঁকুনি দিয়ে হাতটা টেনে নিয়ে বললেন, সিট ডাউন মিস্টার। ভদ্রলোক একটা সোফায় বসে বললেন, আমার নাম আপনারা চিনবেন না, আমি এসেছি মিস্টার তিওয়ারির কাছ থেকে, ওর সঙ্গে আমার বহুদিনের আলাপ। এছাড়া আমার আর একটা পরিচয় আছে, আমিও আপনারই মতো একজন প্রাইভেট ডিটেকটিভ। আমার কোম্পানির নাম ছিল ডিটেকনিক। 27 বছর আগে কলকাতায় এই কোম্পানি স্টার্ট করে, 1968-এ। আজ থেকে 22 বছর আগে আমি বোম্বে চলে যাই আমার কোম্পানি নিয়ে। তাই আপনার নাম শুনলেও আপনার চেহারার সঙ্গে আমার পরিচয় হয়নি। আই এম সারপ্রাইজড, কারণ আপনার চেহারা দেখে গোয়েন্দা বলে মনেই হয় না। কিছু মনে করবেন না মিস্টার মিটার, বাট ইউ লুক ভেরি অর্ডিনারি। বরং একে... আগন্তুক ফেলুদার দিকে দৃষ্টি ঘোরালেন। জটায়ু গলাটা রীতিমতো চড়িয়ে বললেন, হি ইজ মাই ফ্রেন্ড মিস্টার লালমোহন গাঙ্গুলি, পাওয়ারফুলি আউটস্ট্যান্ডিং রাইটার। আই সি। আপনি কোথাকার লোক? ভদ্রলোক যা বললেন তাতে ছাগলের গড়ায় খাড়ার কোপ পড়ার মতো শব্দ হলো। কচ। কচ্ছ? ইয়েস। যাই হোক, যে কারণে আসা। ভদ্রলোক কোটের পকেট থেকে একটা পাসপোর্ট সাইজের ফটো বার করে জটায়ুর দিকে এগিয়ে দিলেন। আমি খুব যে কাছে ছিলাম তা নয়, কিন্তু তাও বুঝতে পারলাম সেটা হিঙ্গোয়ানির ছবি। এই লোকের হয়ে আপনি কাজ করছেন প্রফেশনালি, তাই না? ফেলুদা নির্বিকার। জটায়ুর চোখ এক মুহূর্তের জন্য কপালে উঠে নেমে গেল। আমাদের ধারণা ফেলুদা যে হিঙ্গোয়ানির হয়ে কাজ করছে সেটা বাইরের কেউ জানে না। ইনি জানলেন কি করে? তাই যদি হয়, বললেন আগন্তুক,
তাহলে আমি আপনার প্রতিদ্বন্দ্বী, কারণ আমি তেওয়ারির দিকটা দেখছি। এই ব্যাপারটা আমি কাগজে পড়ে ওর সঙ্গে যোগাযোগ করি। 22 বছর পরে আমার হদিশ পেয়ে সে আনন্দে লাফিয়ে ওঠে। কলকাতায় থাকতে আমি ওকে অনেক ব্যাপারে হেল্প করি, সেটাও ভোলেনি। বলল, আই নিড ইউর হেল্প এগেন। আমি রাজি হই আর তক্ষুনি কাজে লেগে যাই। প্রথমেই হিঙ্গোয়ানির বাড়িতে ফোন করে জানতে পারি ও কলকাতায় নেই। ওর এক ভাইপো ফোন ধরেছিল, বলল আঙ্কেল কোথায় যাচ্ছেন তা বলে যাননি। আমি এয়ারলাইন্সে খোঁজ করে ম্যাড্রাসের প্যাসেঞ্জার লিস্টে ওর নাম পাই। বুঝতে পারি তেওয়ারির শাসানির ফলে সে ভয় চম্পট দিয়েছে। এরপর আমি ওর বাড়িতে যাই। ওর বেয়ারার কাছে জানতে পারি যে কদিন আগে 3 জন বাঙালি হিঙ্গোয়ানির সঙ্গে দেখা করতে আসেন। তাদের একজনের নাম মিত্তার। আমার সন্দেহ হয়। আমি ডাইরেক্টরি থেকে আপনার নম্বর বার করে ফোন করি। একজন সার্ভেন্ট ফোন ধরে বলে যে আপনি ম্যাড্রাস গেছেন। আমি 2 2 4 হিসেব করে ম্যাড্রাস যাওয়া স্থির করি। কাল এখানে এসেই ফোনে সব হোটেলে খোঁজ নিয়ে জানতে পারি হিঙ্গোয়ানি করমণ্ডলে আছেন। আমি জিজ্ঞেস করি, মিটার বলে আছেন কেউ? উত্তর পাই, হ্যাঁ আছেন, পি মিটার। তখনই স্থির করি আপনার সঙ্গে দেখা করে লেটেস্ট সিচুয়েশনটা জানব। এটা আপনি স্বীকার করছেন তো যে হিঙ্গোয়ানি আপনাকে অ্যাপয়েন্ট করেছে তাকে প্রোটেক্ট করার জন্য? এনি অবজেকশন? মেনি। আমরা 3 জনেই চুপ। ফেলুদা কিন্তু মাঝে মাঝে সিগারেটে টান দিয়ে ধোয়ার রিং ছাড়ছে, দেখে বোঝার কোনো উপায় নেই তার মনে কি আছে। তেওয়ারির সিন্দুকের ঘটনা এখন কোথায় এসে দাঁড়িয়েছে জানেন? বললেন আগন্তুক। কলকাতার কাগজে বেরিয়েছে কি? জটায়ুর প্রশ্ন। ইয়েস, সম্পূর্ণ তথ্য, সম্পূর্ণ নতুন তথ্য। এতে কেসটার চেহারাটাই পাল্টে যায়। কাগজ পড়েই আমি তেওয়ারির সঙ্গে যোগাযোগ করি। আপনি যার প্রাণ রক্ষার ভার নিয়েছেন তিনি কেমন লোক জানেন? হি ইজ আ থিফ, স্কাউন্ডেল অ্যান্ড নাম্বার 1 লায়ার। ভদ্রলোক শেষের কথাগুলো বললেন ঘর কাঁপিয়ে। জটায়ু প্রাণপণ চেষ্টা করেও তার কথার আতঙ্কের রেশ ঢাকতে পারলেন না। হাউ ডু ইউ নো? তার অকাট্য প্রমাণ পাওয়া গেছে। হিঙ্গোয়ানির তেওয়ারির সিন্দুক থেকে 5 লক্ষের ওপর টাকা চুরি হয়েছে। সিন্দুকের তালা থেকে হিঙ্গোয়ানির আংটি পাওয়া গেছে, পলা বসানো সোনার আংটি। ওর আপিসের প্রত্যেকে ওই আংটি চিনেছে। আংটিটা গড়িয়ে একেবারে পেছন দিকে চলে গিয়েছিল, তাই এতদিন বেরোয়নি। পরশু বেয়ারা মেঝে সাফ করতে গিয়ে পায়। এটাই হচ্ছে আমার রঙের তুরুপ। দিস উইল ফিনিশ হিঙ্গোয়ানি। কিন্তু যখন চুরিটা হয় তখন তো হিঙ্গোয়ানি আপিসে ছিলেন না। ননসেন্স, গর্জিয়ে উঠলেন ডিটেকটিভ। হিঙ্গোয়ানি চুরিটা করে মাঝরাত্রিরে, আপিস টাইমে নয়। গোয়েঙ্কা বিল্ডিংয়ে THT সিন্ডিকেটের অফিস, সেই বিল্ডিংয়ের দারোয়ানকে 500 টাকা ঘুষ দিয়ে হিঙ্গোয়ানি আপিসে ঢোকে রাত 2টোয়। এই কথা দারোয়ান পুলিশের দাবরানিতে স্বীকার করেছে। সিন্দুকের কম্বিনেশন তেওয়ারি হিঙ্গোয়ানিকে বলেছিল, সেটা তেওয়ারির এখন পরিষ্কার মনে পড়েছে। প্রায় বছর 15 আগে তেওয়ারির জন্ডিস হয়, হাসপাতালে ছিল, খুব খারাপ অবস্থা। হিঙ্গোয়ানি তখন তার পার্টনার আর ঘনিষ্ঠ বন্ধুকে ডেকে তিওয়ারি বলে, আমি মরে গেলে আমার সিন্দুক কি করে খোলা হবে? হিঙ্গোয়ানি ব্যাপারটা হেসে উড়িয়ে দেয়, কিন্তু তেওয়ারি জোর করে তাকে নম্বরটা নোট করে নিতে বলে। হিঙ্গোয়ানি সে অনুরোধ রাখে। কিন্তু হিঙ্গোয়ানি হঠাৎ টাকা চুরি করবে কেন? কারণ ওর পকেট ফাঁক হয়ে আসছিল। গলা সপ্তমে তুলে বললেন আগন্তুক। শেষ বয়সে জুয়ার নেশা ধরেছিল। প্রতি মাসে একবার করে কাঠমান্ডু যেতেন। ওখানে জুয়ার আড়তে ক্যাসিনো আছে জানেন তো? সেই ক্যাসিনোতে গিয়ে হাজার হাজার টাকা খুইয়েছে রুলেটে। তেওয়ারি ব্যাপারটা জেনে যায়, হিঙ্গোয়ানিকে অ্যাডভাইস দিতে যায়। হিঙ্গোয়ানি খেপে যায়। এমন দশা হয়েছিল লোকটার যে বাড়ির দামি জিনিসপত্র বেচতে শুরু করে। শেষে মরিয়া হয়ে পার্টনারের সিন্দুকের দিকে চোখ দেয়। আপনি
কি করবেন স্থির করেছেন? তোমাদের এখান থেকে আমি তার ঘরেই যাব। আমার বিশ্বাস চুরির টাকা তার সঙ্গেই আছে। তেওয়ারি কেমন মানুষ জানেন? সে বলেছে তার টাকা ফেরত পেলে সে তার পুরনো পার্টনারের বিরুদ্ধে কোনো স্টেপ নেবে না। এই খবরটা আমি হিঙ্গুয়ানিকে জানাবো, তাতে যদি তার চেতনা হয়। আর যদি না হয়? ভদ্রলোক সিগারেটে একটা লম্বা টান দিয়ে সেটাকে অ্যাস্ট্রেতে পিষে ফেলে একটা ক্রুড়ো হাসি হেসে বললেন, সেক্ষেত্রে অন্য ব্যবস্থা নিতে হবে। আপনি গোয়েন্দা হয়ে আইন বিরুদ্ধ কাজ। এস মিস্টার মিটার, গোয়েন্দা শুধু একরকম হয় না, নানা রকম হয়। আমি অবস্থা বুঝে ব্যবস্থা করি। এটা কি আপনি জানেন না যে গোয়েন্দা আর ক্রিমিনালের প্রভেদ সামান্যই? ভদ্রলোক উঠে পড়েন, আবার জটেউর সঙ্গে জবরদস্ত হ্যান্ডশেক করে, গ্ল্যাড টু মিট ইউ মিস্টার মিটার, গুড ডে বলে গটগটিয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন। আমরা তিনজন কিছুক্ষণ চুপ করে বসে রইলাম। ফেলুদাই প্রথম কথা বলল, থ্যাংক ইউ লালমোহনবাবু। মৌন থাকার সুবিধে হচ্ছে চিন্তার আরও বেশি সময় পাওয়া যায়। কোনো একটা ব্যারামে, হয়তো ডায়াবেটিস, হিঙ্গুয়ানি রোগা হয়ে যাচ্ছিলেন, তাই সেদিন বারবার কবজি থেকে ঘড়ি নেমে যাওয়া আর চুরির সময় আঙুল থেকে আংটি খুলে যাওয়া। আপনি কি তাহলে ওই গোয়েন্দার কথা বিশ্বাস করছেন? করছি লালমোহনবাবু, করছি। অনেক ব্যাপার যা ধোঁয়াটে লাগছিল তা ওর কথায় স্পষ্ট হয়ে গেছে। তবে হিঙ্গুয়ানি টাকা চুরি করে অর্থভাব মেটাবার জন্য নয়। সে কাঠমান্ডুতে জুয়া খেলে যতই টাকা খুইয়ে থাকুক, নয়নকে পেয়ে সে বোঝে তার সব সমস্যা মিটে যাবে। সে টাকা চুরি করে মিরাকেলস আনলিমিটেড কোম্পানিকে দাঁড় করাবার জন্য, তরফদারকে ব্যাক করার জন্য। তাহলে এখন আপনি হিঙ্গুয়ানির সঙ্গে দেখা করবেন না? তার তো কোনো প্রয়োজন নেই। যিনি দেখা করবেন তিনি হলেন ডিটেকনিকের এই গোয়েন্দা। হিঙ্গুয়ানিকে তেওয়ারির টাকা বাধ্য হয়েই এই গোয়েন্দার হাতে তুলে দিতে হবে প্রাণের ভয়। কাজেই তরফদারের পৃষ্ঠপোষক হিসাবে তার আর কোনো ভবিষ্যৎ নেই। তাহলে এখন এইখানেই দাঁড়িয়ে দিন লালমোহনবাবু। এরপরে যে কি তা আমি নিজেই জানি না। জটায়ু আর আমার পেছনে যেহেতু কেউ লাগেনি, বিকেলে আমরা দুজনে সমুদ্রের ধারে গেলাম হাওয়া খেতে। হিঙ্গুয়ানির কপালে কি আছে জানি না, তবে এটা মনে হচ্ছে যে নয়নের আর কোনো বিপদ নেই। যদি তেওয়ারির টাকা ফেরত দিয়ে হিঙ্গুয়ানির কাছে বেশ কিছু টাকা অবশিষ্ট থাকে, তাহলে তরফদারের শো হতে কোনো বাধা নেই। প্রথম শো থেকেই তো টিকিট বিক্রির টাকার অংশ আসতে শুরু করবে। মনে হয় হিঙ্গুয়ানির এখনও বেশ কিছুদিন চালিয়ে যাবেন। জটায়ুকে বলাতে তিনি চোখ রাঙিয়ে বললেন, তাপেশ, আই অ্যাম শকড। লোকটা একটা ক্রিমিনাল, পরে সিন্দুক থেকে লাখ লাখ টাকা হাতিয়েছে, আর সেই লোক নয়নকে ভাঙিয়ে খাবে, এটা ভেবে তুমি খুশি হচ্ছ? খুশি নয় লালমোহনবাবু। হিঙ্গুয়ানির বিরুদ্ধে যা প্রমাণ পাওয়া গেছে তাতে তো তাকে এক মুহূর্তে জেলে পোড়া যায়, কিন্তু তার পার্টনার যদি পুরনো বন্ধুত্বের খাতিরে তার ওপর দয়া পরবশ হয়ে তাকে রেহাই দেন, তাতে আমার আপনার কি বলার আছে? লোকটা জুয়ারি, সেটা ভুলো না। আমার অন্তত কোনো সিম্পাথি নেই হিঙ্গুয়ানির ওপর। তেষ্টা পাচ্ছিল দুজনেরই। লালমোহনবাবু কোল্ড কফি খাবার ইচ্ছে প্রকাশ করলেন। এখানকার কফিটা একটা প্লাস পয়েন্ট, সেটা স্বীকার করতেই হয়।
সমুদ্রের কাছেই একটা ক্যাফে আবিষ্কার করে আমরা একটা টেবিল দখল করে বেয়ারাকে কোল্ড কফি অর্ডার দিলাম। ক্যাফেতে অনেক লোক, বুঝলাম এদের ব্যবসা ভালোই চলে। মিনিট খানেকের মধ্যে ঠকঠক করে দুটো গেলাস এসে পড়লো আমাদের টেবিলের ওপর। আমরা দুজনেই ঘাড় নিচু করে প্লাস্টিকের স্ট্রয়ের ডগা ঠোঁটের মধ্যে পুরে দিলাম। হ্যাভ ইউ টোল্ড ইউর টিকটিকি ফ্রেন্ড? লালমোহনবাবু একটা বৃষ্টি শব্দ করে বিষম খেলেন। মুখ তুলেই দেখি টেবিলের উল্টো দিকে চকরা বকরা হাইয়ান শার্ট পরা দণ্ডায়মান মিস্টার নন্দলাল বসাক। লালমোহনবাবু সামলে নিতে ভদ্রলোক বললেন, শুধু এইটা বলে দেবেন মিত্তিরকে এবং তরফদারকে যে নন্দ বসাক পায়ের তলায় ঘাস গজাতে দেয় না। 25শে ডিসেম্বর যদি শো হয় তাহলে সেই শো থেকে শেষের আইটেমটি বাদ যাবে, এই গ্যারেন্টি আমি দিতে পারি। আমাদের পাশেই ক্যাফের দরজা। ভদ্রলোক কথাটা বলেই যে দরজা দিয়ে বেরিয়ে গেলেন বাইরের অন্ধকারে, তাই তিনি যে কোনো দিকে গেলেন তা আমরা বুঝতে পারলাম না। তেষ্টা মেটেনি, তাই কফিটা শেষ করে দাম চুকিয়ে আমরা আর 10 মিনিটের মধ্যেই বাইরে বেরিয়ে একটা ট্যাক্সি ধরে হোটেল মুখ রওনা দিলাম। হোটেলে পৌঁছতে লাগলো আধ ঘন্টা। ভেতরে ঢুকে দেখি লবি লোকে লোকারণ্য। শুধু লোক নয়, তার সঙ্গে অনেকখানি জায়গা জুড়ে দাঁড় করানো অজস্র লাগেজ। বোঝাই যাচ্ছে একটা বিদেশি ট্যুরিস্ট দল সবেমাত্র এসে পৌঁছেছে। ফেলুদাকে বসাকের খবরটা এক্ষুনি দিতে হবে, তাই আমরা প্রায় দৌড়ে গিয়ে লিফটে ঢুকে 4 নম্বর বোতামটা টিপে দিলাম। 433-এর সামনে গিয়েই বুঝলাম ঘরে ফেলুদা ছাড়াও অন্য লোক আছে, আর বেশ গলা উঁচিয়েই কথাবার্তা হচ্ছে। বেল টেপার প্রায় 15 সেকেন্ড পরে দরজা খুলল ফেলুদা, আর আমাকে সামনে পেয়েই এক রামধমক। দরকারের সময় পাওয়া না গেলে তোরা আছিস কি করতে? কাচুমাচুভাবে ঘরে ঢুকে দেখি মাথায় হাত দিয়ে কাউচে বসে আছেন সুনীল তরফদার। ব্যাপারটা কি মশাই? ভয় ভয়ে শুধলেন জটায়ু। সেটা ঐন্দ্রজালিককে জিজ্ঞাসা করুন, শুকনো গম্ভীর গলায় বলল ফেলুদা। কি মশাই? আমি বলছি, বলল ফেলুদা। ওর মুখ দিয়ে কথা বেরোবে না। খচ করে লাইটার দিয়ে ঠোঁটে ধরা 4 মিনিটটা জ্বালিয়ে এক রাস ধোঁয়া ছেড়ে ফেলুদা বলল, নয়ন হাওয়া কিডন্যাপড, ভাবতে পারিস? এরপরও ফেলুমিত্তিরের মানিজ্জত থাকবে? পই পই করে বলে দিয়েছিলাম ঘর থেকে যেন না বেরোয়, নয়ন যেন ঘর থেকে না বেরোয়। আর এই ভর সন্ধেবেলা গিজগিজ করছে লবি, তার মধ্যে শঙ্করবাবু নয়নকে নিয়ে গেছেন বুক শপে। তারপর আমার বুকে ধুকপুকানি আমি কানে শুনতে পাচ্ছি। বাকিটা বলো চমকদার মশাই, বাকিটা বলো, নাকি এই কাজটাও আমার ওপরেই ছাড়তে হবে? ফেলুদাকে এত রাগ দিয়ে আমি অনেক দিন দেখিনি। তরফদার হেট মাথা অনেকটা তুলে চাপা গলায় বললেন, নয়ন একা ঘরে বসে অস্থির হয়ে পড়ে বলে শঙ্কর ওর জন্য গল্পের বই কিনতে গিয়েছিল। বই পেয়েও ছিল। দোকানের মেয়েটি 2টো বই প্যাক করে ক্যাশ মেমো করে দিচ্ছিল। শঙ্কর তাই দেখছিল। হঠাৎ মেয়েটি বলে ওঠে, দ্যাট বয়, হোয়ার ইজ দ্যাট বয়? শঙ্কর পিছন ফিরে দেখে নয়ন নেই। ও তৎক্ষণাৎ দোকান থেকে বেরিয়ে লবিতে খোঁজে, নয়নের নাম ধরে ডাকে, একে ওকে জিজ্ঞেস করে, কিন্তু কোনো ফল হয় না। লবিতে এত ভিড়, তার মধ্যে একজন 9 বছরের ছেলেকে সঙ্গে নিয়ে। এটা কখনকার ঘটনা? সেখানেই বলিহারি, চেঁচিয়ে উঠল ফেলুদা। 1.5 ঘন্টা আগে ব্যাপারটা ঘটেছে, আর সুনীল এই সবে 10 মিনিট হলো এসে আমাকে রিপোর্ট করছে।
পোশাক। নো ডাউট অ্যাবাউট ইট, বললেন জটায়ু। আপনি দেখি ভয়ঙ্কর আত্মপ্রত্যয়ের সঙ্গে বলছেন কথাটা। আমি ক্যাফের ঘটনাটা ফেলুদাকে বললাম। ফেলুদা গম্ভীর। আইসি, আমি এটাই আশঙ্কা করেছিলাম। অর্থাৎ কুকীর্তিটা করার কিছুক্ষণের মধ্যেই তোমাদের সঙ্গে দেখা হয়। শঙ্করবাবু কোথায়? তরফদার মাথা না তুলেই বলল, থানায়। শুধু পুলিশে খবর দিলে তো চলবে না, বলল ফেলুদা। তোমার পৃষ্ঠপোষক আছে, তোমার থিয়েটারের মালিক আছেন। তিনি কি নয়ন ছাড়া শো করতে রাজি হবেন? আই হ্যাভ গ্রেট ডাউটস। তাহলে হিঙ্গওয়ানিকে? জটায়ু একবার ফেলুদার একবার তরফদারের দিকে চাইলেন। তাকে খবর দেওয়ার সাহস নেই এই সন্মোহক প্রবরের। আপনি কাইন্ডলি কাজটা করে দিন মিস্টার মিত্তির। আমি গেলে সে লোক আমাকে টুটি টিপে মেরে ফেলবে। শোনান, লালমোহনবাবু হঠাৎ যেন ঘুম থেকে উঠলেন। আপনারও যেতে হবে না, সুনীলবাবুরও যেতে হবে না, আমি যাচ্ছি। কি তপেশ, রাজি তো? ফেলুদা ঠোঁটের ফাঁকে সিগারেট আর কপালে ভ্রুকুটে নিয়ে সোফায় বসে পড়ে বলল, যেতে হলে এখনই যান। তপসে, তুই ইংরেজিতে হেল্প করিস। হিঙ্গওয়ানির ঘরের নম্বর 288। আমরা সিঁড়ি দিয়েই নেমে গিয়ে তার দরজার বেল টিপলাম। দরজা খুলল না। সময় সময় এই বেলগুলো ওয়ার্ক করে না, বললেন জটায়ু। এবার বেশ জোরে চাপ দিও তো। আমি বললাম, ভদ্রলোকের তো বেরাবার কথা না, ঘুমোচ্ছেন নাকি? 3বার টেপাতেও যখন ফল হলো না, তখন আমাদের বাধ্য হয়ে লবিতে গিয়ে হাউস টেলিফোনে 288 ডায়াল করতে হলো। ফোন বেজেই চলল, নো রিপ্লাই। ইতিমধ্যে লালমোহনবাবু রিসেপশনে গিয়েছিলেন জিজ্ঞেস করতে। তারা বলল, মিস্টার হিঙ্গওয়ানি নিশ্চয়ই ঘরে আছেন, কারণ তার চাবি এখানে নেই। এবার জটায়ুর মুখ দিয়ে তোড়ে ইংরাজি বেরোলো, ভাষা টেলিগ্রামের। বাট ইম্পর্টেন্ট সি হিঙ্গওয়ানি, ভেরি ইম্পর্টেন্ট, নো ডুপ্লিকেট কি, নো ডুপ্লিকেট কি। কাজটা খুব খুশি মনেই করে দিল রিসেপশনের লোকেরা। চাবি হাতে বয়কে সঙ্গে নিয়ে আমরা লিফটে দোতলায় উঠে আবার হিঙ্গওয়ানির ঘরের সামনে গিয়ে দাঁড়ালাম। ইয়েস, লক চাবি ঘোরাতেই খরাত করে ঘুরে গেল। বয় দরজা ঠেলে দিল। আমি বললাম, থ্যাংক ইউ। জটায়ু আমার আগেই ঘরে ঢুকে তৎক্ষণাৎ তরাক করে পিছিয়ে আমারই সঙ্গে ধাক্কা খেলেন। তারপর অদ্ভুত স্বরে ঠোঁটের ফাঁক দিয়ে 3 টুকরো কথা বেরোলো, হিং হিং হিক। ততক্ষণে আমিও ভেতরে ঢুকে গেছি, আর দৃশ্য দেখে এক নিমেষে আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। খাটের ওপর চিত হয়ে হাত পা ছড়িয়ে পড়ে আছেন মিস্টার হিঙ্গওয়ানি। তার পা দুটো অবশ্যই নিচে নেমে মেঝের কার্পেটে ঠেকে আছে। তার গায়ে যে লাল নীল সাদা আলোর খেলা চলছে, সেটার কারণ হচ্ছে বাঁয়ে টেবিলের ওপর রাখা টিভি, যেটাতে হিন্দি ছবি চলছে, যদিও কোনো শব্দ নেই। ভদ্রলোকের বোতাম খোলা জ্যাকেটের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে সাদা শার্টের ওপর ভেজা লাল ছোপ, আর তার মাঝখানে উঁচিয়ে আছে একটা ছোড়ার হাতল। হিঙ্গওয়ানিকে যে ডিটেকনিকের গোয়েন্দাই খুন করেছে তাতে কোনো সন্দেহ নেই, কারণ পুলিশের ডাক্তার নানা পরীক্ষা করে বলেছেন খুনটা হয়েছে 2:30 থেকে 3:30-এর মধ্যে। গোয়েন্দা ভদ্রলোক আমাদের ঘর থেকে বেরিয়েছিলেন 2:45 নাগাদ, আর তিনি নিজেই বলেছিলেন সোজা যাবেন হিঙ্গওয়ানির ঘরে। এও বোঝা যাচ্ছে যে হিঙ্গওয়ানি টাকা ফেরত দিতে রাজি হননি, তাই গোয়েন্দা তার কথা মতো অবস্থা বুঝে ব্যবস্থা নিয়েছেন। বেডসাইড টেবিলের ওপর খুচরো 65 পয়সা ছাড়া 1 কপর্দকও পাওয়া যায়নি হিঙ্গওয়ানির ঘরে।
একটা সুটকেস ছাড়া আর কোনো মাল ঘরে ছিল না। টাকা নিশ্চয়ই একটা ব্রিফকেস জাতীয় ব্যাগে ছিল, তার কোনো চিহ্ন আর নেই। ফেলুদা পুলিশকে জানিয়েছে যে আততায়ী যদি টাকা নিয়ে থাকে তাহলে সে টাকা সে কলকাতায় গিয়ে টিএইচ সিন্ডিকেটের মিস্টার দেবকীনন্দন তিওয়ারির হাতে তুলে দেবে। এই খবরটা কলকাতার পুলিশকে জানানো দরকার। ফেলুদাকে হত্যাকারীর চেহারার বর্ণনা দিয়ে বলতে হলো যে লোকটার নাম তার জানা নেই, শুধু এটুকু বলতে পারি সে সম্ভবত কচ্ছ প্রদেশের লোক। মিস্টার রেড্ডি খবর পেয়েই চলে এসেছিলেন আর এখন আমাদের ঘরেই বসেছিলেন। আমি ভেবেছিলাম তিনি ব্যাপারটা জেনে মূর্ছা যাবেন, তার বদলে দেখলাম নয়ন ছাড়াও কিভাবে শোকটাকে জমানো যায় তিনি সেই কথা ভাবছেন। বোঝাই যায় ভদ্রলোকের তরফদারের ওপর একটা মায়া পড়ে গেছে। বললেন, শো বন্ধ না করে যদি আপনার হিপনোটিজমের আইটেমটা ডাবল করে দেওয়া যায়, আমি ম্যাড্রাসের লিডিং ফিল্ম স্টার্স, ডান্সার্স, সিঙ্গার্সকে ডাকবো ওপেনিং নাইটে। আপনি তাদের এক এক করে স্টেজে ডেকে বুদ্ধু বানিয়ে দিন। কেমন আইডিয়া? তরফদার মাথা নেড়ে দীর্ঘশ্বাস ফেলে বলল, শুধু আপনার ওখানে খেলা দেখিয়ে তো আমার চলবে না। আমি জানি নয়নের খবর ছড়িয়ে গেছে। সব ম্যানেজার তো আপনার মতো নয় মিস্টার রেড্ডি, তাদের বেশিরভাগই কড়া ব্যবসাদার। নয়ন ছাড়া তারা আমাকে বুকিংই দেবে না। একসঙ্গে দুটো দুর্ঘটনা আমাকে শেষ করে দিয়েছে। ফেলুদা তরফদারকে জিজ্ঞাসা করলো, হিঙ্গুয়ানি কি তোমাকে অলরেডি কিছু পেমেন্ট করেছেন? কলকাতায় থাকতে কিছু দিয়েছিলেন, তাতে আমাদের যাতায়াতের খরচ হয়ে যায়। একটা বড় কিস্তি আগামীকাল দেওয়ার কথা ছিল। উনি দিনক্ষণ দেখে এসব কাজ করতেন। আগামীকাল নাকি দিন ভালো ছিল। মিস্টার রেড্ডি কাহিল বললেন, তোমার অবস্থা বুঝতে পারছি। এই মন নিয়ে তোমার পক্ষে শো করা অসম্ভব। শুধু আমি না মিস্টার রেড্ডি, আমার ম্যানেজার শঙ্কর এমন ভেঙে পড়েছে যে সে শয্যা নিয়েছে। তাকে ছাড়াও আমার চলবে না। পুলিশ আধ ঘন্টা হলো চলে গেছে। তারা খুনের তদন্তই করবে। মাদ্রাজের বিভিন্ন হোটেল, লজ, ধর্মশালায় খোঁজ নেবে আমাদের বর্ণনার সঙ্গে মেলে এমন চেহারার কোনো লোক গত দুদিনের মধ্যে সেখানে এসে উঠেছে কিনা। হিঙ্গুয়ানির ভাইপো মোহনকে টেলিফোন করা হয়েছিল। সে আগামীকাল এসে লাশ শনাক্ত করে সৎকারের ব্যবস্থা করবে। মৃতদেহ এখন মর্গে রয়েছে। পুলিশ এও জানিয়েছে যে ছোড়ার হাতলে কোনো আঙুলের ছাপ পাওয়া যায়নি। নয়নের ব্যাপারে ফেলুদা বলল যে সে নিজেই তদন্ত করবে, তাতে তরফদার সায় দিয়েছেন। রেড্ডি এবার চেয়ার থেকে উঠে ফেলুদাকে বললেন, আমি কিন্তু আপনার উপরই ভরসা করে আছি মিস্টার মিত্তির। দুদিন যদি শো পোস্টপন করতে হয় তা আমি করব। এই দুদিনের মধ্যে আপনি জ্যোতিষ্কমকে খুঁজে বার করে দিন প্লিজ। রেড্ডি যাবার মিনিটখানেকের মধ্যেই তরফদারও উঠে পড়ে বললেন, দুদিন দেখি, তার মধ্যে যদি নয়নকে না পাওয়া যায় তাহলে কলকাতায় ফিরে যাব। আপনি কি আরও কিছুদিন থাকবেন? অনির্দিষ্টকাল থাকা অবশ্যই সম্ভব নয়, বলল ফেলুদা। তবে এইভাবে চোখে ধুলো দেওয়াটাও মেনে নেওয়া মুশকিল। দেখি। তরফদার বেরিয়ে যাবার পর ফেলুদা হাতের সিগারেটে একটা শেষ টান দিয়ে তার খুব চেনা গলায় একটা চেনা কথা মৃদু স্বরে 3 বার বলল, খটকা খটকা খটকা। এটা আবার কিসের খটকা? হিঙ্গুয়ানিকে বলা ছিল যে অচেনা লোক হলে সে যেন দরজা না খোলে, তাহলে ডিটেকনিক ঢুকলেন কি করে?
তাকে কি হিঙ্গওয়ানি আগে থেকেই চিনতেন? কিছুই আশ্চর্য নয়, বললেন জটায়ু। হিঙ্গওয়ানি কত রকম ব্যাপারে আমাদের ধাপ্পা দিয়েছিল ভেবে দেখুন। আমি ফেলুদাকে একটা কথা না বলে পারলাম না। তুমি কি শুধু হিঙ্গওয়ানি মার্ডারের কথাই ভাবছো ফেলুদা? আমার কিন্তু বারবার মনে হচ্ছে যে একটা বাজে লোক যদি খুন হয়েও থাকে তাতে যতটা ভাবনা হয় তার চেয়ে নয়নের মতো ছেলে চুরি যাওয়াটা অনেক বেশি ভাবনার। তুমি হিঙ্গওয়ানি ভুলে গিয়ে এখন শুধু নয়নের কথা ভাবো। দুটোই ভাবছি রে তোপসে, কিন্তু কেন জানি মনের মধ্যে দুটো জট পাকিয়ে যাচ্ছে। এ আবার কি হেয়ালি মশাই? লালমোহনবাবু বেশ বিরক্তভাবে বললেন। দুটো তো সেপারেট ঘটনা, জট পাকাতে দিচ্ছেন কেন? ফেলুদা জটায়ুর কথায় কান না দিয়ে বার দুই তিন মাথা নেড়ে বলল, নো সাইন অফ স্ট্রাগল, নো সাইন অফ স্ট্রাগল। সে তো শুনলুম, পুলিশ তো তাই বলল। অথচ লোকটা যে ঘুমের মধ্যে খুন হয়েছে তা তো নয়। তা হবে কেন? জুতো মোজা পরে কেউ ঘুমায় নাকি? তা অনেক মাতাল ঘুমোয় বই কি, কারণ তাদের হুঁশ থাকে না। কিন্তু এ ঘরে তো ড্রিঙ্কিংয়ের কোনো চিহ্ন ছিল না। অবশ্যই যদি বাইরে থেকে মদ খেয়ে সে দরজা খোলা রেখে ঘুমিয়ে পড়ে থাকে। হুম, হোয়াই নট? টিভি খোলা ছিল, যদিও ভলিউম একেবারে নামানো ছিল। তাছাড়া অ্যাস্ট্রের খাঁজেতে একটা আধখানা সিগারেটের পোড়াটা ছাই হয়ে পড়েছিল। অর্থাৎ ভদ্রলোক টিভি দেখতে দেখতে সিগারেট খাচ্ছিলেন। সেই সময় দরজার বেলটা বাজে। হিঙ্গওয়ানি টিভির ভলিউম পুরো নামিয়ে দিয়ে সিগারেটটা ছাইদানের কানায় খাঁজে রেখে উঠে গিয়ে দরজা খোলেন। খোলার আগে কি জিজ্ঞেস করবেন না কে বেল টিপলো? হ্যাঁ, কিন্তু চেনা গলা হলে তো আর দ্বিধার কোনো কারণ থাকে না। তাহলে ধরে নিন যে হিঙ্গওয়ানির সঙ্গে এই গোয়েন্দার আলাপ ছিল এবং হিঙ্গওয়ানি তাকে অসৎ লোক বলে জানতেন না। কিন্তু সেই লোক যখন ছুরি বার করবে তখন হিঙ্গওয়ানি বাধা দেবেন না, স্ট্রাগল হবে না। আপাত দৃষ্টিতে তাই মনে হয়। কী ক্ষেত্রে সেটা সম্ভব সেটা আপনি ভেবে বের করবেন। যদি না পারেন তাহলে বুঝতে হবে আপনার পাঠকদের অভিযোগে যথেষ্ট কারণ আছে। কোথায় গেলে আপনার আগের সেই জৌলুস, সেই ক্ষুরোধার? চুপ! লালমোহনবাবুকে ব্রেক কষতে হলো। ফেলুদা আমাদের দিক থেকে চোখ ঘুরিয়ে এখন দেওয়ালের দিকে চেয়ে, চোখের সুতীক্ষ্ণ দৃষ্টি, কপালে গভীর ভাঁজ। আমি আর জটায়ু প্রায় 1 মিনিট কথা বন্ধ করে ফেলুদার এই নতুন চেহারাটা দেখলাম। তারপর আমাদের কানে এলো কতকগুলো কথা, ফিসফিসিয়ে বলা, বুঝেছি বুঝেছি, কিন্তু কেন কেন কেন? 10-12 সেকেন্ড নৈশব্দের পর লালমোহনবাবুর চাপা কণ্ঠস্বর শোনা গেল, আপনি একটু একা থাকতে চাইছেন কি? থ্যাংক ইউ মিস্টার গাঙ্গুলি, আধ ঘন্টা একা থাকতে চাই। আমরা দুজনে উঠে পড়লাম। আমার মনে যে ইচ্ছেটা ছিল সেটা দেখলাম লালমোহনবাবুর ইচ্ছের সঙ্গে মিলে গেছে। সেটা হলো নিচে কফি শপে গিয়ে চা খাওয়া। আমরা কফি শপে গিয়ে একটা টেবিল দখল করে বসে চায়ের অর্ডার দিলাম। সঙ্গে স্যান্ডউইচ হলে মন্দ হতো না, বললেন জটায়ু। শুধু চা বড় চট করে ফুরিয়ে যাবে, আধ ঘন্টা কাটাতে হবে তো। বেয়ারা দাঁড়িয়েছিল, চায়ের সঙ্গে 2 প্লেট চিকেন স্যান্ডউইচ যোগ করে দিলাম।
আসার আগে আঁচ পেয়েছি যে ফেলুদা আলোর সন্ধান পেয়েছে। সেটা কম কি বেশি জানি না, কিন্তু বুঝতে পারছি যে শিরদাঁড়া দিয়ে ঘন ঘন শিহরণ বয়ে যাচ্ছে। হাতে সময় আছে, তাই লালমোহনবাবু তার সবে মাথায় আসা উপন্যাসের আইডিয়াটা শোনালেন। যথারীতি গল্পের নাম আগেই ঠিক হয়ে গেছে, মাঞ্চুরিয়ায় রোমাঞ্চ। বললেন, চায়না সম্বন্ধে একটু পড়ে নিতে হবে। অবশ্যই আমার এই গল্পে আজকের চীনের চেহারা পাওয়া যাবে না, এ হবে ম্যান্ডারিনদের আমলের চায়না। খাওয়া শেষ, লালমোহনবাবুর গল্পও শেষ। তাও দেখি 10 মিনিট সময় রয়েছে। কফি শপ থেকে লবিতে বেরিয়ে এসে জটায়ু বললেন, কি করা যায় বলো তো? আমি বললাম, আমার ইচ্ছে করছে একবার বুক শপটাতে ঢু মারি। ওটা তো এখানে আমাদের কাছে একটা হিস্টোরিক জায়গা। নয়ন তো ওখান থেকেই অদৃশ্য হয়েছে। গুড আইডিয়া। আর বলা যায় না, হয়তো গিয়ে দেখবো আমার বই ডিসপ্লে করা হয়েছে। ইডলি ধোসার দেশে আপনার বই থাকবে না লালমোহনবাবু? দেখি না খোঁজ করে। দোকানের ভদ্রমহিলার বয়স বেশি না, আর দেখতেও সুশ্রী। জটায়ু এক্সকিউজ মি বলে ভদ্রমহিলার দিকে এগিয়ে গেলেন। ইয়েস স্যার। ডু ইউ হ্যাভ ক্রাইম নভেলস ফর কি বলে কিশোরস? কিশোরস? ভদ্রমহিলা ভুরু কুচকে গেছে। ফর ইয়াং পিপল বললাম আমি। ইন হোয়াট ল্যাঙ্গুয়েজ? বাংলি, আই মিন বেঙ্গলি। নো স্যার, নো বেঙ্গলি বুকস, সরি, বাট উই হ্যাভ লটস অফ চিলড্রেন্স বুকস ইন ইংলিশ। জানি, আই নো। তারপর একটু হেসে ফার্স্ট গিয়ার দিয়ে আরম্ভ করলেন। টুডে মানে দিস আফটারনুন আ ফ্রেন্ড নো। বুঝলাম সেকেন্ড গিয়ারে গিয়ে গাড়ি আটকে গেছে। আমাকেই বলে দিতে হলো যে আজই বিকেলে আমাদের এক বন্ধু এই দোকান থেকে 2টো ইংরেজি চিলড্রেন বুকস কিনে নিয়ে গেছে। দিস আফটারনুন? ইয়েস বললেন জটায়ু। নো স্যার। নো? ভদ্রমহিলা বললেন, গত 4 দিনের মধ্যে কোনো ছোটদের বই তিনি বিক্রি করেননি। আমরা মুখ চাওয়াচাই করলাম। আমার বুকে ধুকপুকানি। ধরা গলায় বললাম, 10 মিনিট হয়ে গেছে লালমোহনবাবু। ভদ্রমহিলাকে একটা থ্যাংক ইউ জানিয়ে আমরা প্রায় দৌড়ে গিয়ে লিফটে উঠলাম। বোতাম টিপে খসখসে গলায় জটায়ু বললেন, এই যে বিচিত্র সংবাদ। আমি কোনো উত্তর দিলাম না, কারণ আমার কথা বলতে ইচ্ছে করছিল না। চাবি ঘুরিয়ে হাঁপাতে হাঁপাতে ঘরে ঢুকে দুজনেই একসঙ্গে কথা বলে ফেললাম। ও মশাই, ফেলুদা, 1 at a টাইম। ফেলুদার গলায় ধমকের সুর। আমি বললাম, আমি বলছি, শঙ্করবাবু বইয়ের দোকানে যাননি। টাটকা কিছু থাকলে বলতো, এটা বাসি খবর। আপনি জানেন? আমি সময়ের অপব্যবহার করি না লালমোহনবাবু। বইয়ের দোকানে প্রায় 20 মিনিট আগেই হয়ে এসেছি। মিস স্বামীনাথনের সঙ্গে কথা বলেছি। খবরটা আপনাদের দিতে গিয়ে দেখলাম আপনারা গ্রোগ্রাসের স্যান্ডউইচ গিলছেন, তাই চলে এলাম। কিন্তু তাহলে? আমার অসমাপ্ত প্রশ্ন। তরফদার আসছে, এক্ষুনি ফোন করেছিল। বেশ উত্তেজিত মনে হলো, দেখি কি বলে। দরজায় ঘণ্টা। তরফদারের মুখ চুন। আমায় বাঁচান ফেলুবাবু, হাহাকার করে উঠলেন ভদ্রলোক। কি হলো? শঙ্কর, ওর ঘরে গেছলাম, বেহুশ হয়ে মাটিতে পড়ে আছে। আমার বিপদের কি আর শেষ নেই? ফেলুদার কাছ থেকে এই প্রশ্নের একটা অদ্ভুত উত্তর এলো। না সুনীল তরফদার, এই সবে শুরু। মানে অত্যন্ত সহজ সুনীল। তুমি এখনও নিরপরাধের পোশাক পরে ঘুরে বেড়াচ্ছ,
এ পোশাক তোমাকে মানায় না সুনীল। তুমি যে ঘোর অপরাধী। মিস্টার মিত্তির, আমাকে এই ধরনের কথা বলার কোনো অধিকার নেই আপনার। কি বলছো সুনীল? গোয়েন্দা অপরাধীকে ধরে ফেললে তার ওপর দোষারোপ করবে না? তুমি এই যে এলে আমার ঘরে, এখান থেকে সোজা চলে যাবে পুলিশের হাতে। তারা 5 মিনিটের মধ্যেই এসে পড়বে। আমার অপরাধটা কি সেটা জানতে পারি? নিশ্চয়ই। 1, তুমি হত্যাকারী। 2, তুমি চোর। সেই কথাই আমি পুলিশকে বোঝাবো। আপনি পাগল হয়ে গেছেন, আপনি প্রলাপ বকছেন। মোটেই না। হিঙ্গোয়ানি চেনা লোক ছাড়া আর কারুর জন্য দরজা খুলবেন না, এটা তিনি নিজেই বলেছিলেন। যাকে আমরা এতক্ষণ খুনি বলে ভাবছিলাম, অর্থাৎ কচ্ছদেশীয় সেই গোয়েন্দা, তাকে হিঙ্গোয়ানি চিনতেন না। সেই কারণেই গোয়েন্দা হিঙ্গোয়ানির ছবি সঙ্গে এনেছিলেন, যাতে তিনি শিওর হতে পারেন যে ঠিক লোকের সঙ্গেই তিনি দেখা করছেন। অতএব তার জন্য দরজা খুলে দেওয়া হিঙ্গোয়ানির পক্ষে সম্ভব নয়। কিন্তু তোমায় তিনি চিনতেন ভালো করেই, তাই তুমি নিজের পরিচয় দিলে তার পক্ষে দরজা খুলে দেওয়া স্বাভাবিক। আপনি একটা কথা ভুলে যাচ্ছেন ফেলুবাবু। পুলিশ পরিষ্কার বলেই গিয়েছে, হিঙ্গোয়ানি তার আততায়ীকে বাধা দেওয়ার কোনো চেষ্টা করেননি। দেওয়ার ওয়াজ নো সাইন অফ স্ট্রাগল। আমি যদি ছুরি বার করে তাকে দিয়ে এগিয়ে যেতাম, তিনি কি বাধা দেওয়ার চেষ্টা করতেন না? একটা বিশেষ ক্ষেত্রে কখনোই করতেন না। কি সেই বিশেষ ক্ষেত্র? সেটা তোমারই ক্ষেত্র তরফদার। সনমোহন, হিঙ্গোয়ানিকে হিপনোটাইজ করে খুন করলে তিনি বাধা দেবেন কি করে? আপনার পাগলামি এখনো যায়নি ফেলুবাবু। হিঙ্গোয়ানি আমার অন্নদাতা, তার ব্যাকিংয়ের ওপর আমার সমস্ত ভবিষ্যৎ নির্ভর করছিল। আমি কি এমনই মূর্খ যে একেই খুন করব? যার শিল, যার নোড়া, তারই ভাঙি দাঁতের গোড়া। আপনি আপনি হাসালেন মিস্টার মিত্তির, আপনি হাসালেন। এই বেলা হেসে নাও চমকদার তরফদার, এরপরে আর সে অবস্থা থাকবে না। আপনি কি ইঙ্গিত করছেন যে আমার প্রধান অবলম্বন নয়ন চলে গিয়ে আমি কাণ্ডজ্ঞান হারিয়ে খুন করেছি? না, কারণ তোমার জবানিতেই জানা যায় যে নয়ন সন্ধেবেলা নিখোঁজ হয়, আর হিঙ্গোয়ানির মৃত্যুর সময় দুপুর 2:30 থেকে 3:30-এর মধ্যে। আপনি এখনও উল্টোপাল্টা বলছেন মিস্টার মিত্তির। মাথা ঠান্ডা রাখার চেষ্টা করুন। আমার মাথায় জল ঢালো তরফদার, দেখবে তা বরফ হয়ে গেছে। এবারে একটা খবর তোমাকে দিই। আমি কিছুক্ষণ আগে নিচে বইয়ের দোকানটায় গিয়েছিলাম। যিনি দোকানে বসেন সেই মহিলার সঙ্গে আমার কথা হয়। তিনি বলেন গত 4 দিনের মধ্যে তার বইয়ের দোকান থেকে কোনো ছোটদের বই বিক্রি হয়নি, এবং কোনো খদ্দেরের সঙ্গেও কোনো ছোট ছেলে আসেনি। She must be lying. নো সুনীল তরফদার, নট সি। মিথ্যাবাদী হচ্ছ তুমি এবং তোমার ম্যানেজার শঙ্কর হুবলিকার। শঙ্করের মাথায় পোর্সেলিনের ছাইদানি দিয়ে বাড়ি মেরেছি বলে হয়তো তার মধ্যে কিছুটা চেতনার সঞ্চার হবে, কিন্তু তোমার ঢ্যাঁটামো দেখছি কিছুতেই যাচ্ছে না। শঙ্করকে আপনি বেহুশ করেছেন? ইয়েস সুনীল তরফদার। কেন? কারণ সে খুনের কারণ গোপন রাখতে সাহায্য করছিল। দরজায় বেল বেজে উঠল। তপসে, মিস্টার রামচন্দ্রনকে ভেতরে নিয়ে আয়। দরজা খুলতে রামচন্দ্রন ঢুকে এসে ফেলুদার দিকে জিজ্ঞাসু দৃষ্টি দিলেন। ফেলুদা কিছু বলার আগেই তরফদার রামচন্দ্রনের দিকে ফিরে চেঁচিয়ে উঠলেন, এই ব্যক্তি বলছেন আমি খুন করেছি, কিন্তু কোনো কারণ বা মোটিভ দেখাতে পারছেন না। ফেলুদা সঙ্গে সঙ্গে বলল, শুধু খুন নয় তরফদার, ভুলো না ডাকাতিও বটে। হিঙ্গোয়ানির প্রতিটি কপরদোক এখন তোমার হাতে, 5 লাখের ওপর।
যেটা দিয়ে তুমি নিজের পৃষ্ঠপোষকতা নিজেই করার মতলব করেছিলে। ফেলুদা এবার আমার দিকে ফিরল। তোপসে, বাথরুমের ভেতরে যে রয়েছে তাকে বার করে আনতো। আমি বাথরুমের দরজা খুলে অবাক হয়ে দেখি নয়ন দাঁড়িয়ে আছে। এবার সে বেরিয়ে ফেলুদার দিকে এগিয়ে গেল। শঙ্কর একে তার বাথরুমের মধ্যে বন্ধ করে রেখেছিল। আসল ঘটনাটা আমার চোখের সামনে ফুটে উঠতে আমি শঙ্করের ঘরে যাই এবং তাকে অজ্ঞান করে নয়নকে নিয়ে আসি। নয়নের মুখ থেকেই শোনো তোমার ভবিষ্যৎ সম্পর্কে সন্ত্রাস এবং তোমার খুন ও চুরির রাস্তা নেবার কারণ। তরফদারের দিকে চেয়ে দেখলাম তার সর্বাঙ্গে কাঁপুনি ধরেছে। নয়ন, বলল ফেলুদা, তরফদার মশাইকে বছর জেল খাটতে হবে বলো তো? তা তো জানি না। জানো না? না। কেন নয়ন, কেন জানো না? আমি তো চোখের সামনে আর নম্বর দেখছি না। দেখছো না? না, তোমাকে বললাম না সব নম্বর পালিয়ে গেছে। সত্যজিৎ রায়ের ফেলুদাকে নিয়ে লেখা নয়ন রহস্য সত্যজিৎ রায়ের সাথে সাথে আমিও তাহলে পরে এখানেই শেষ করলাম। আশা করি গল্পটা তোমাদের দারুণ লেগেছে এবং শেষের চমকগুলো কিন্তু জাস্ট পুরো অসাধারণ ছিল। আর মাঝের কিছু কিছু কেন কিন্তু আবার সেই ফেলুদার গোয়েন্দাগিরির কেন কোশ্চেনই আমাদের মাথার মধ্যে ঘোরাফেরা করছিল কি না কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো লাগলে পরে একটা লাইক করতে আর সবার সাথে গল্পটা শেয়ার করে দিতে কিন্তু একদম ভুলো না। প্রথমবার আমার চ্যানেলে ভিজিট করে থাকলে পরে নিচের লাল রঙের সাবস্ক্রাইব বাটনটাকে ক্লিক করে কালো করে আমাকে একটুখানি আনন্দ দিতে কিন্তু একদম ভুলো না। চলো তাহলে তোমাদের এইটুকু উৎসাহ নিয়ে আমি আশা করব আগামী দিনগুলোতে তোমাদেরকে আর অনেক অনেক সুন্দর সুন্দর গল্প শোনাতে পারবো। আজ তাহলে পরে এখানেই বলছি টাটা, সবাই ভালো থেকো।